প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। ভোটের শেষ লগ্নে নোয়াপাড়ায় ছাপ্পা অর্জুনের সামনেই বাহিনীর হাতে মার খেলেন তৃণমূল কাউন্সিলর। বর্বরতার সঙ্গে জড়িতদের খুঁজে বার করা হবে। বৃদ্ধের মৃত্যু, শিশু আহতের ঘটনায় হুঙ্কার অভিষেকের। ভোট কেন্দ্রে ঢুকতে প্রতিবন্ধী অভিনয়, সহানুভূতির সুযোগ নিয়ে ভোট দিয়েই গটগটিয়ে হেঁটে বেরোলেন যুবক। ধর বাঁশবাগানের পথে টিএমসি কর্মীদের তারা, বিজেপি প্রার্থী 2 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে, ধর্নায় বসছে। শুনানি চলাকালীন আচমকাই স্ক্রিনে ভেসে উঠল নীল ছবি, অস্বস্তিকর কাণ্ড দিল্লি হাইকোর্টে। বুথ ফেরত সমীক্ষায় নানা ফল পশ্চিমবাংলায়, অধিকাংশতেই জিতছে বিজেপি, তবে সর্বত্রই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। কেন্দ্রীয় বাহিনীর লাঠির ঘায়ে আহত ভোটার থেকে শিশু, 60 জল্লাদ বাহিনী, তোপ মহুয়ার। নবদ্বীপে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, ওত পেতেছিল, কাদের বিরুদ্ধে অভিযোগ? অস্ত্রাগার লুট করে ভয়ঙ্কর হামলার ষড়যন্ত্র ফাঁস, বাংলাদেশে পাকড়াও জঙ্গি, দেশ জুড়ে অভিযান। 350 টাকার রিচার্জে 1 লিটার পেট্রোল, যুদ্ধের বাজারে অভিনব টোপ মোবাইল সংস্থার। ফুটপাত দখল করে দোকান, ব্যবসায়ীদের 24 ঘন্টার ডেডলাইন, না মানলে বুলডোজার, বালুরঘাট পুরসভার কড়া বার্তা। রাস্তায় পড়ে থাকা তৃণমূলের পতাকা তুলে দিলেন 2 বিজেপি প্রার্থী, গলসিতে বেনজির সৌজন্য। বাসন্তীতে বিজেপি প্রার্থীকে মারধর, গাড়ি ভাঙচুর, এফআইআর এর নির্দেশ দিল কমিশন। জনসংখ্যা নিয়ন্ত্রণ করা হোক, ভোট দিয়ে একযোগে দিদি মোদির কাছে আর্জি দেবের। পুলিশ সেজে 1 মাস ধরে বৃদ্ধকে ডিজিটাল অ্যারেস্ট, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে উধাও প্রতারকরা। নিরাপত্তায় কোনো খামতি নয়, ভোটের পরেও বাংলায় মোতায়েন থাকছে 700 কোম্পানি বাহিনী। তৃণমূলের চপমুড়ি বনাম বিজেপির আইসক্রিম, কে দিল কেন দিল জানি না, বলছেন ভোটাররা। ভাঙড়ের ভোটে বোমাগুলির শব্দ নেই, শান্তির ভোটে ধন্যবাদ জানিয়ে তৃণমূলকে নওসাদের কটাক্ষ, জয়ের ব্যবধান ঘোষণা। অত্যাচার চলছে, এজেন্ট দিয়ে বার করে দেওয়া হচ্ছে, ভোট দিতে গিয়ে অভিযোগ মমতার, তবু জয় নিশ্চিত বলে আঙুলে ভি। লুঙ্গি পরে ভোট দিতে কেন? বাড়ি থেকে নাতির প্যান্ট পরে আসতে বৃদ্ধকে ভোট দিতে দিল কেন্দ্রীয় বাহিনী। ভোটের দিন মটন দিঘিতে তাণ্ডব, 257 নম্বর বুথে হামলা, রক্তাক্ত 6 বিজেপি কর্মী, কুৎসার রাজনীতি করছে ওরা, মিদল তৃণমূল। সব পরিকল্পিত হামলা, ক্যানিং পশ্চিমে বন্ধ ভোট গ্রহণ, কেন্দ্রীয় বাহিনীর সামনেই মারধর পঞ্চায়েত প্রধানকে। মমতার হাত থেকে ফসকে যাচ্ছে বাংলা, তৃণমূল নেত্রীকে বেনজির আক্রমণ লকেট চট্টোপাধ্যায়ের। 1984 থেকে ভোট লড়ছি, এমন অত্যাচার আমি দেখিনি, মহিলা শিশুকেও ছাড়া হয়নি বলে দাবি, বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক মমতা। গ্রামীণ সড়কে ভারী ডাম্পার ঢোকার জের, রাস্তা ফেটে উল্টে গেল মালবোঝাই গাড়ি, শীতলকুচিতে ভয়াবহ দুর্ঘটনা। রাজ্যে পালাবদল, ক্ষমতায় আসছে বিজেপি, নাকি মসনাদে ফের টিএমসি? কি ইঙ্গিত পোল ডায়েরির এক্সিট পোলে? জেনে নিন। সারা রাত ধরে তাণ্ডব চলেছে, কেউ ঘুমাতে পারেনি বাড়িতে, বিস্ফোরক অভিযোগ শওকাতের। নোয়াপাড়ায় ধুন্ধুমার, অর্জুন সিং এর ফাঁসি চাই, দাবি টিএমসি কর্মী সমর্থকের। প্রচুর বাংলাদেশি মুসলমান এনে রাখা হয়েছিল, কালীঘাটের নালায় ফেলে এসেছি, বললেন শুভেন্দু। 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী আর ঝড় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের 6 জেলায় আবহাওয়ার বড় খবর। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। 2026 বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ যখন শেষের পথে, ঠিক তখনই নজিরবিহীন অশান্তিতে উত্তপ্ত হল নোয়াপাড়া বিধানসভার কেন্দ্রের অন্তর্গত উত্তর ব্যারাকপুর পৌরসভা এলাকা।
বুথ দখল ও ছাপ্পা ভোটের অভিযোগে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল ১৩ নম্বর ওয়ার্ড। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলের দিকে উত্তর ব্যারাকপুর পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের একটি বুথে ব্যাপক ছাপ্পা ভোট চলছে বলে খবর পান বিজেপি নেতা অর্জুন সিং। অভিযোগ ওঠে, ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুপ্রিয়া দাস, তার স্বামী এবং একদল অনুগামী বুথের ভেতর ভোটারদের প্রভাবিত করেছেন এবং বেআইনিভাবে ছাপ্পা ভোট দিচ্ছেন। খবর পাওয়া মাত্রই অনুগামীদের নিয়ে সশরীরে ওই ওয়ার্ডে পৌঁছে যান অর্জুন। তিনি বুথে ঢোকা মাত্রই চরম উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, তিনি সুপ্রিয়া দাসের স্বামী ও তার অনুগতদের ছাপ্পা দেওয়ার সময় হাতে নাতে ধরে ফেলেন। এই নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে তীব্র বাদানুবাদ এবং পরে ধস্তাধস্তি শুরু হয়। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই বুথে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সক্রিয় হন। অভিযোগ, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে এবং অভিযুক্তদের সরাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কাউন্সিলর সুপ্রিয়া দাস, তার স্বামী ও সহযোগীদের ওপর লাঠিচার্জ করে ও মারধর করেন। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন অর্জুন সিং। তিনি সংবাদ মাধ্যমে বলেন, গণতন্ত্রের নামে প্রহসন চলছে। কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে ছাপ্পা ভোট করাচ্ছিলেন, আমরা হাতে নাতে ধরেছি। কেন্দ্রীয় বাহিনী ঠিক কাজ করেছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, অর্জুন সিং স্রেফ গায়ের জোরে বুথে ঢুকে অশান্তি পাকিয়েছেন। হামলা চলেছে তাদের মহিলা কাউন্সিলরের ওপর। কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় উদয়নারায়ণপুরে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ ভোটার মহিলাদের লাঠিপেটা করার অভিযোগ আসছে বাহিনীর বিরুদ্ধে। এমনকি বাহিনীর হাতে সাতগাছিয়ার এক শিশু আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই সকল ঘটনায় অমিত শাহ ও অমানবিক জওয়ানদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুঙ্কার দিলেন, বাংলায় ঘুরে বেড়ানো জল্লাদদের বলছে, তোমরা কোন রাজ্য থেকে এসেছো তাতে কিছু যায় আসে না, কারা তোমাদের রক্ষা করছে সেটাও কোনো বিষয় নয়। এই বর্বরতার সঙ্গে জড়িতদের খুঁজে বার করা হবে। দ্বিতীয় দফার মোটের উপর শান্তিপূর্ণভাবে মিটলেও একাধিক জায়গা থেকে বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত সক্রিয়তা ও ভোটারদের মারধরের অভিযোগ উঠেছে। অভিষেকের দাবি, ২০২১ সালে ঘটে যাওয়া রক্তাক্ত শীতলকুচি মানসিকতা নিয়ে চলা হচ্ছে। সেই কাণ্ডের জেরে বিজেপিকে কড়া মূল্য দিতে হয়েছিল। ২০২৬ সালেও তাদের আরও বড় মূল্য দিতে হবে। অভিষেকের দাবি, অমিত শাহের অধীনস্থ কেন্দ্রীয় বাহিনী বিজেপির ব্যক্তিগত সেনাবাহিনীতে পরিণত হয়েছে। বাংলার মানুষের উপর লাইসেন্সপ্রাপ্ত গুন্ডাদের লেলিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। অভিষেক সামাজিক মাধ্যমে লেখেন, ভোর থেকেই কেন্দ্রীয় বাহিনী সাধারণ নাগরিকদের উপর সন্ত্রাস চালাচ্ছে, মহিলাদের চড় মারছে, বয়স্কদের উপর হামলা করছে, এমনকি শিশুদেরও আক্রমণ করছে। এটাই ২০২১ সালের শীতলকুচির মানসিকতা। ২০২১ সালে নিরীহদের রক্ত ঝরার জন্য বিজেপিকে চড়া মূল্য দিতে হবে। ২০২৬ সালে তাদের আরও বড় মূল্য দিতে হবে। তিনি আরও লেখেন, এই ত্রাসের রাজত্বের অবসান ঘটবে। ভোট কেন্দ্রের সামনে লম্বা লাইন। বিশেষভাবে সক্ষম এক যুবককে ভোট দিতে আসতে দেখে অনেকেই লাইন ছেড়ে দিয়েছিলেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তাকে ধরে বুথে নিয়ে যান, কিন্তু ভোট দিয়ে যুবক বেরিয়ে আসতেই সবাই অবাক। দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটারের কাণ্ড দেখে চোখ কপালে উঠল সকলের। হাড়োয়া বিধানসভার অন্তর্গত ১৫৯ নম্বর বুথে অদ্ভুত কাণ্ড। স্থানীয়রা জানিয়েছেন, সাবান আলী নামে এক ব্যক্তি ভোট দিতে আসেন। বিশেষভাবে সক্ষম বলে পরিচয় দেন তিনি। হাঁটার ভঙ্গিমা দেখে তাকে লাইন ছেড়ে দেন ভোট কেন্দ্রের সামনে উপস্থিত সাধারণ ভোটাররা। অন্যান্য কর্তব্যরত কর্মীরাও তাকে দেখে আগেভাগে ভোট দেওয়ার সুযোগ করে দেন। প্রাথমিকভাবে বিষয়টি স্বাভাবিক মনে হলেও ওই ব্যক্তি ভোট দিয়ে বেরোতেই সামনে আসে আসল টুইস্ট। ভোট দিয়ে বুথ থেকে বেরোনোর পরেই আচমকা বদলে যায় ওই ব্যক্তির চালচলন। যে ব্যক্তি কষ্ট করে ধীরে ধীরে হেঁটে ঢুকলেন বুথে, সেই ব্যক্তি দিব্যি গটগট করে হেঁটে বেরোলেন ভোট কেন্দ্র থেকে। ওই ব্যক্তিকে প্রশ্ন করা হতেই তিনি বলেন, আমি সত্যিই প্রতিবন্ধী, তবে হাঁটতে তেমন সমস্যা নেই, আগে ভোট দেব বলেই ওভাবে হেঁটে ঢুকেছিলাম ভোট কেন্দ্রে। গোটা ঘটনাকে কেন্দ্র করে কানাঘুষো শুরু হয়ে যায় বুথের বাইরে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, ভোটের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এই ধরনের ঘটনার ফলে ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে সন্দেহ হতে পারে অনেকেরই। ভোটবঙ্গে একের পর এক ঘটনা। শেষ দফার ভোটে একের পর এক অভিযোগ সামনে আসছে। শেষ মুহূর্তে এসেও নানা রকম গন্ডগোলের খবর আসছে। এবার তৃণমূল কর্মীদের তাড়া করলেন স্বয়ং বিজেপি প্রার্থী। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে গলসি ত্রিলোকচন্দ্রপুরে। সেই অভিযোগে তৃণমূল কর্মীদের তাড়া করেন বিজেপি প্রার্থী রাজু পাত্র। বাঁশবাগান দিয়ে ছুটে গিয়ে তাকে বলতে শোনা যায়, এখানে তৃণমূলের নেতারা মদ খাওয়াচ্ছেন, গ্রেফতার করতে হবে।
তৃণমূলের কার্যকর্তারা আমাদের কার্যকর্তাদের মারধর করে এখানে মদ খাওয়াচ্ছেন। 100 মিটারের মধ্যে মদ খাওয়াচ্ছেন এখানকার তৃণমূল নেতারা। এই মুহূর্তে গ্রেফতার করতে হবে। গলসির বিজেপি প্রার্থী রাজু পাত্র সংবাদ মাধ্যমকে বলেন, এটা আদিবাসী পাড়া, যে মানুষগুলো নিরীহ মানুষ, তাদের মদ দিয়ে একটা চক্রের মধ্যে রেখে তাদের ভোটদান করাচ্ছেন। এদের কোনো দোষ নেই। দোষ হচ্ছে এখানে যারা তৃণমূল নেতা আছেন। উত্তম রুইদাস, ওকে এই 2 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আমি ধর্নায় বসছে, অবশ্যই আশেপাশের বুথ আছে 100 মিটারের মধ্যে। এগুলো কি হচ্ছে? ঘটনা গলসি বিধানসভা কেন্দ্রের কাকসার 12 বিঘা এলাকায়। সেখানে বুথ থেকে কিছুটা দূরেই রয়েছে একটা বাঁশবাগান। গলসির বিজেপি প্রার্থীর অভিযোগ, সেখানে বেশ কিছু তৃণমূল কর্মী মদ খাচ্ছিলেন। ঘটনাস্থলে আসেন তিনি, সঙ্গে সঙ্গে কাকসা থানার পুলিশকেও ডেকে আনেন। অভিযুক্তদের ধাওয়া করেন প্রার্থী। এদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে বর্ধমান দক্ষিণেও। সেখানেও তেড়ে যেতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। জমায়েত করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ ওঠে, যার জেরে তেড়ে যান বর্ধমান দক্ষিণে বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিত্র। পাল্টা বিজেপি প্রার্থীকে তৃণমূলের জয় বাংলা স্লোগান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আদালতে শুনানি চলছে, জোর সওয়াল জবাব চলছে বাদী বিবাদীদের মধ্যে। এহেন গুরুগম্ভীর পরিস্থিতিতে আচমকাই দেখা গেল প্রত্যেকের সামনে থাকা ল্যাপটপে চলছে পর্ন ভিডিও। অস্বস্তিকর ঘটনাটি ঘটেছে দিল্লি হাইকোর্টে। এহেন অস্বস্তিকর কাণ্ডের পরই পুরোপুরি শুনানি বন্ধ করে দেওয়া হয়। শুরু হয়েছে ঘটনার তদন্ত। বুধবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চে চলছিল ভার্চুয়াল শুনানি। জানা গিয়েছে, শ্রীধর সরবানুত এবং স্মৃতিজিৎ সিং এর মামলার শুনানি চলছিল। আচমকাই স্ক্রিন জুড়ে অশ্লীল ভিডিও চলতে শুরু করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মামলাকারীদের অ্যাকাউন্ট থেকেই চালানো হয়েছিল এই পর্ন ভিডিও। সঙ্গে সঙ্গে ভার্চুয়াল শুনানি বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ দায়ের হয় দিল্লি পুলিশে। শুরু হয়েছে তদন্ত। দিল্লি পুলিশের সাইবার ক্রাইম বিভাগের জেরায় স্মৃতিজিৎ জানান, তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হ্যাক করা হয়েছে অ্যাকাউন্টটি। শুনানির সময় হঠাৎ অশ্লীল ভিডিও চালু হলো কিভাবে, সেই নিয়ে স্মৃতিজিৎ কিছুই জানেন না বলে দাবি করেন। আপাতত তার সেই দাবি মেনে নিয়েছে দিল্লি পুলিশ। তদন্ত চলাকালীন জানা যায়, কেবল প্রধান বিচারপতির এজলাস নয়, আরও বেশ কয়েকটি এজলাসেও ভার্চুয়াল শুনানি চলাকালীন স্ক্রিনে ভেসে ওঠে পর্ন ভিডিও। গোটা ঘটনাক্রম নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। স্পষ্ট জানিয়েছেন, এই ভিডিও যারা দেখাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ্যে আসতে শুরু করেছে। দেখা যাচ্ছে অধিকাংশ সমীক্ষাতেই বিজেপি এগিয়ে। তারা সংখ্যা গরিষ্ঠতার জাদু সংখ্যা ছুঁয়ে ফেলেছে। কোনো কোনো সমীক্ষায় আবার তৃণমূল এগিয়েছে। তবে সর্বত্রই বিজেপি এবং তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভারতের নির্বাচনী ইতিহাস বলছে, অনেক ক্ষেত্রেই এই ধরনের বুথ ফেরত বা প্রাক নির্বাচনী জনমত সমীক্ষা মেলে না। তবে মিলে যাওয়ার কিছু উদাহরণও রয়েছে। 294 আসনের পশ্চিমবঙ্গ বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 148টি আসন। 2021 সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল 77টি আসন। ম্যাট্রিক্সের বুথ ফেরত সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গে 146 থেকে 161টি আসন পেতে চলেছে বিজেপি। তৃণমূল পাচ্ছে 125 থেকে 140টি আসন। অন্যান্যরা 6 থেকে 10টি আসন পেতে পারে বলে ম্যাট্রিক্সের সমীক্ষায় দেখা গিয়েছে। তবে বাম বা কংগ্রেস এ রাজ্যে খাতা খুলতে পারবে না বলে দাবি করা হয়েছে। চাণক্য স্ট্র্যাটেজি পশ্চিমবঙ্গে যে সমীক্ষা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, বিজেপি 150 পেরিয়ে গিয়েছে। 150 থেকে 160টি আসন পেতে পারে তারা। তৃণমূল পাচ্ছে 130টি থেকে 140টি আসন। অন্যান্যদের এই সমীক্ষাতেও 6 থেকে 10টি আসন দেওয়া হয়েছে। তবে বাম এবং কংগ্রেসের আসন শূন্য। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার নির্বাচনের সেই বাহিনীর বিরুদ্ধেই ক্যান্সার আক্রান্ত মহিলা থেকে সাধারণ ভোটারকে পেটানোর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সাতগাছিয়ার শিশুও বাহিনীর লাঠির গায়ে আহত হয়েছে বলে অভিযোগ। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি লেখেন, ভোটের দিনে সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে বাহিনী। অমিত শাহের কসাই ও জল্লাদ বাহিনী নিরীহ শিশুকেও আঘাত করতে ছাড়েনি। তারকেশ্বরের ভোটার লাইনে লাঠিচার্জের অভিযোগ উঠেছে বাহিনীর বিরুদ্ধে। ওই বিধানসভায় এক ক্যান্সার আক্রান্ত মহিলাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল প্রার্থী রামেন্দ্র সিংহ রায়। অন্যদিকে পূর্ব বর্ধমানের আউশগ্রামের 9, 10, 11 নম্বর বুথে লাঠিচার্জের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
অভিযোগ, এক সাধারণ ভোটারকে মারধর করা হয়েছে, লাঠির আঘাতে পিঠ রক্তাক্ত করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এছাড়াও দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া বিধানসভা 116 নম্বর বুথে শিশুকে মারধরের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। শিশুটি আহত হয়েছে বলে দাবি জানিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়। কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে সাতগাছিয়ার শিশু আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, কসাই ও জল্লাদ বাহিনী একজন নিরীহ শিশুকেও আঘাত করতে ছাড়েনি। এছাড়াও দিকে দিকে বাহিনীর বিরুদ্ধে অহেতুক মারধরের অভিযোগ উঠেছে। দ্বিতীয় দফা ভোটের দিন তুমুল উত্তেজনা নবদ্বীপে। বুধবার ভর দুপুরে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি প্রার্থী বাড়িতে ঢুকতেই তার বাড়ির বাইরে জমায়েত করেন তৃণমূল সমর্থকরা। এরপরে বিজেপি প্রার্থীকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকেন তারা। পরপর বাড়িতে গেটে লাথি, গেট ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। বুধবার দুপুর 2টো নাগাদ এলাকায় ভোট কেন্দ্রগুলি পরিদর্শনের পর বাড়িতে ফেরেন নবদ্বীপের বিজেপি প্রার্থী স্মৃতি শেখর গোস্বামী। অভিযোগ, তিনি বাড়িতে ঢোকার পরই বেশ কিছু দুষ্কৃতী তার বাড়িতে হামলা চালায়, বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে বলে দাবি করেন বিজেপি প্রার্থী। এমনকি তার কাছে গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে বলে জানান স্মৃতি শেখর গোস্বামী। বিজেপি প্রার্থীর অভিযোগ, হামলাকারী সবাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। ওত পেতেছিল কখন আমি বাড়িতে ঢুকবো, তবে হামলা হওয়ার সঙ্গে সঙ্গেই নবদ্বীপ থানায় ফোন করি। ভারপ্রাপ্ত আধিকারিক তখনই কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেয় আমার বাড়িতে। বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দিলেও বাড়ির 100 মিটারে অবৈধ জমায়েত ছিল বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী। জমায়েত হটাতে এলাকায় মোতায়েন ছিল বাহিনী। যদিও বিজেপি প্রার্থী আরও বলেন, নবদ্বীপ বিধানসভা এলাকায় 2-1টি বিক্ষিপ্ত গণ্ডগোল হলেও সুষ্ঠু ও নির্বাচন কমিশনের রীতি মেনেই চলছে ভোট। বাংলাদেশে বড়সড় নাশকতার ছক বানচাল। ভয়াবহ হামলায় গণতান্ত্রিক তারেক রহমান সরকারকে অস্থিতিশীল করাই ছিল উদ্দেশ্য, দাবি গোয়েন্দাদের। যদিও গোয়েন্দা তৎপরতায় আপাতত ভেস্তে গিয়েছে পরিকল্পনা। সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সূত্রে দেশ জুড়ে শুরু হয়েছে অভিযান। গোয়েন্দা সূত্রে দাবি, বাংলাদেশের সীমান্তবর্তী কয়েকটি জেলায় নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের সদস্যরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী একটি সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদকে গ্রেফতারের পর নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। এই গ্রেফতারের পর বেরিয়ে আসে তলে তলে উগ্রবাদী সংগঠনগুলির মাথাচাড়া দিয়ে ওঠার তথ্য। এই গ্রুপটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র ও শাহবাগ চত্বরের মতো ভিড় এলাকায় বোমা বিস্ফোরণের ছক কষছে। এমনকি জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, হামলার জন্য বিভিন্ন বাহিনীর অস্ত্রাগার লুটের মতো পরিকল্পনা করা হয়েছিল। পুলিশ সদর দপ্তরের এক আধিকারিক জানান, ইশতিয়াককে গ্রেফতার করে নাশকতার পরিকল্পনা জানার পর সারা দেশে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে দেশের প্রধান বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যদিও মঙ্গলবার কোস্ট গার্ডের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি উত্থানের তথ্য এবং নিরাপত্তা বাড়ানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ইরান যুদ্ধের জেরে বাজারে তেলের আকাল, আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষ। এই সুযোগকেই কাজে লাগিয়ে এক অভিনব ব্যবসায়িক ফোন দিয়ে এঁটেছেন তেলেঙ্গানার ভদ্রাদি কোঠাগ্রাম জেলার এক মোবাইল পরিষেবা কেন্দ্র। 350 টাকার মোবাইল রিচার্জ করলেই মিলছে 1 লিটার পেট্রোল একদম বিনামূল্যে। দাম্মাপেটা এলাকায় অবস্থিত দোকানটি। এয়ারটেলের এই নতুন দোকানকে কেন্দ্র করে এখন হইচই তুঙ্গে। গ্রাহকদের নিজেদের নেটওয়ার্কে টানতে 1 লিটার পেট্রোলের টোপ দেওয়ার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই কেন্দ্রের ব্যবসায়ীরা জানাচ্ছেন, প্রচারের আলোয় আসতেই তাদের এই অভিনব উদ্যোগ। এই অফারে লাভের গুড় পিঁপড়ে খেলেও নেটপাড়ার নজর টানতে যে তারা সফল তা বলাই বাহুল্য। তবে আমজনতার এই আতঙ্কে জল ঢেলেছে তেলেঙ্গানার অসামরিক যোগান দপ্তর। প্রশাসনের দাবি, রাজ্যে তেলের কোনো অভাব নেই। সরকারি হিসাব অনুযায়ী প্রতিদিন প্রায় 18,500 কিলোলিটারের বেশি জ্বালানি ঢুকছে রাজ্যে। হাতে মজুত রয়েছে অন্তত 40 থেকে 45 দিনের রসদ। কিন্তু সরকারি আশ্বাসে কাজ হচ্ছে না। যুদ্ধের গুজবে কান দিয়ে সাধারণ মানুষ তেল মজুত করতে শুরু করেছে। অন্যদিকে এর জেরে নতুন এক সংকট দেখা দিয়েছে। পাম্পে পাম্পে ভিড়, তেল নেই বোর্ড দেখে ঘাবড়ে যাচ্ছেন সাধারণ মানুষ। ডিলারদের দাবি, তেল সংস্থাগুলি থেকে মাঝে মধ্যে সরবরাহ ব্যাহত হওয়ায় কিছু এলাকায় সমস্যা জটিল হয়েছে। 26 বিধানসভা ভোট সম্পন্ন হয়েছে। অপেক্ষা এবার ফলাফলে।
নির্বাচনের আগে টানা প্রায় 2 মাস ধরে চলেছে প্রচার, জানিয়ে ব্যস্ত ছিলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বালুরঘাট শহরের ফুটপাত দখল করে গজিয়ে উঠেছে বহু দোকানপাট। ভোট প্রক্রিয়া সম্পন্ন হতেই ফুটপাত দখলমুক্ত করতে কোমর বেঁধে মাঠে নেমেছে বালুরঘাট পুরসভা। মঙ্গলবার বিকেল থেকে শুরু হয় পুরসভার ফুটপাত দখলমুক্ত অভিযান। বালুরঘাট শহরের গীতাঞ্জলি মার্কেট থেকে ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু করে বালুরঘাট পুরসভা। প্রথম দিন পুরসভার আধিকারিক ও কর্মীরা রাস্তায় ঘুরে ঘুরে সমস্ত ব্যবসায়ীর কাছে অনুরোধ করেন তারা যেন ফুটপাত ছেড়ে অন্যত্র নিজেদের ব্যবসা করেন। ব্যবসায়ীদের বেঁধে দেওয়া হয়েছে 24 ঘন্টার সময়সীমা। পুরসভার তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে 24 ঘন্টার মধ্যে ফুটপাত দখলমুক্ত না হলে আগামী দিনে বুলডোজার দিয়ে অভিযান চালানো হবে। অভিযোগ, সাধারণ মানুষের চলাচলের জন্য তৈরি বালুরঘাট শহরের ফুটপাত চলে গিয়েছে কিছু অসাধু ব্যবসায়ীদের দখলে। বালুরঘাট শহরের বড়বাজার, তহবাজার, ডানলপ মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল রাস্তা দখল করে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। এর আগে পুরসভার তরফে একাধিকবার অভিযান চালানো হলেও সম্প্রতি ভোটের জন্য অভিযান বন্ধ ছিল। ভোট মিটতেই আবার ফুটপাত দখলমুক্ত করতে ধুন্ধুমার অভিযান শুরু করেছে বালুরঘাট পুরসভা। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।